তুরস্ক সিরিয়াকে লণ্ডভণ্ড করে দেয়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 15,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মারা গেছেন 9,000-এর বেশি। যারা প্রাণে রক্ষা পেয়েছেন তারা পড়েছেন মারাত্মক খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে। 70টি দেশ ও 14টি আন্তর্জাতিক সংস্থার প্রায় 60,000 স্বেচ্ছাসেবক তুরস্ককে উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তবে সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না পর্যাপ্ত সহায়তা। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বহু হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। মাহমুদুল হাসানের ডেস্ক রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক যেন মৃত্যুপুরী। প্রায় একই দৃশ্য সিরিয়ায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড ভাঙছে মৃতের সংখ্যা। হতাহতদের উদ্ধারে বিরামহীনভাবে লড়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্বজনদের আহাজারিতে ভারী হচ্ছে পরিবেশ। কোনো সফলতা যেমন উদ্ধারকর্মীদের উজ্জীবিত করছে, তেমনি সময় গড়ানোর সাথে বাড়ছে আশঙ্কাও। তীব্র শীত, তুষারপাত এবং সরঞ্জামের ঘাটতিতে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। ভূমিকম্প থেকে প্রাণে বেঁচে যাওয়া সহায় সম্বলহীনদের ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। ভয়ানক কম্পনের মুহূর্তের স্মৃতিচারণ করেন অনেকে। আমরা খুবই ভয় পাচ্ছি। আমাদের অবস্থা দেখতেই পারছেন। আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ করার চেষ্টা করছি। খাবার বা পানি ছাড়াই বাঁচার চেষ্টা করছি আমরা। আমি আলমারি ধরার চেষ্টা করছিলাম, দেখলাম সেটি কাঁপছে। আমার ছেলে বলল, বাবা ভয় পাবেন না। তারপরই আমরা যে পোশাকে ছিলাম তাতেই বাইরে চলে আসি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় তিনি 10 প্রদেশে 3 মাসের জন্য জরুরি অবস্থার ঘোষণা দেন। অতি দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন তিনি। তুরস্ক এবং সিরিয়ার সহায়তায় পাশে দাঁড়িয়েছে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ ও সহায়তা কার্যক্রমেই এখন মনোযোগী যুক্তরাষ্ট্র। আমরা তুরস্কে 150 জনের বেশি অনুসন্ধান ও উদ্ধারকর্মী পাঠিয়েছি। ইউএসএআইডি, জাতীয় উন্নয়ন সংস্থা, আমাদের কার্যক্রমের নেতৃত্বে রয়েছে। আমরা তুর্কি সরকারের সাথে সবসময় যোগাযোগ করছি। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশকে সিরিয়ার উপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান। দীর্ঘ ৪৫ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাইদ রিঙ্কুকে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার স্থানীয় সময় ভোর 4টার দিকে তুরস্ক সিরিয়া সীমান্তে আঘাত হানে স্মরণকালের ভয়াবহতম 7.8 মাত্রার ভূমিকম্প। এতে মৃত্যুপরিতে পরিণত হয় দেশ দুটির বিভিন্ন জনপদ। মাহমুদুল হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। তুরস্কে একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। এরই মাঝে কখনো কখনো প্রাণের অস্তিত্বও মিলছে, যা উদ্ধারকারীদের মাঝে তৈরি করছে অনুপ্রেরণা। তেমনি ভূমিকম্পের 53 ঘন্টা পর 1 বছরের এক শিশুকে উদ্ধার করা
প্রচণ্ড ক্ষোভ, ধীর গতির উদ্ধার তৎপরতার কারণে। আমি আর আমার ছোট ভাই ঘুমিয়েছিলাম। প্রথমে একটি, পরে আরো 2টি ধাক্কা লাগলো। আমার মা বাথরুমে ছিলেন। আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এত ধাক্কা নিতে পারছিলাম না। জানি না মায়ের কি অবস্থা। একটু দূরে আমার আরো এক ভাই থাকতেন, ওর কি অবস্থা তাও জানি না। নানা ক্ষোভ ও সংকটের মাঝেও নিরলস কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা। এরই মধ্যে বিশ্বের নানা দেশের উদ্ধারকারী দল এসে যুক্ত হয়েছেন। বৈরী আবহাওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। শোকে মুহ্যমান তুরস্কের দক্ষিণাঞ্চলে 3 মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চল পরিদর্শনে গেছেন প্রেসিডেন্ট। ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে 20,000-এর বেশি মানুষের প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রবীণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে নিজের রচিত 2টি গ্রন্থের প্রকাশনা উৎসবে এই আহ্বান জানান তিনি। জনগণের কল্যাণে আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকায় উন্নয়ন কাজ অব্যাহত রাখার জন্য সংসদ সদস্য ও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। মিরাজ মিজুর রিপোর্ট। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ আমার রাজনীতি আমার জীবননীতি এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত তার ভাষণসমূহের সংকলন স্বপ্ন জয়ের ইচ্ছা শীর্ষক 2টি গ্রন্থের প্রকাশনা উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার স্বপ্ন জয়ের ইচ্ছা বইটি প্রদর্শনের জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, গ্রন্থের মূল আলোচক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম স্মৃতিচারণ করে বলেন, অনেক ঘটনারই সাক্ষী তিনি। বিশেষ করে কলেজ জীবন থেকে 71-এর মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতি আজও নাড়া দেয়। সুদীর্ঘ 60 বছর ধরে তার সাথে সংসার করতে গিয়ে আমার মনে হয়েছে তিনি এ পর্যন্ত যতগুলো সিগারেট পুড়িয়েছেন প্রতিটির বিনিময়ে একটি লাইন লিখতে পারলে একটা মহাকাব্য হয়ে যেত। দীর্ঘ 60 বছরে তার সাথে আমার অনেক অম্ল মধুর স্মৃতি জড়িয়ে আছে। এসব কিছুর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকাশনা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থ 2টির জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। বাংলাদেশের ইতিহাসে সেই অল্প বয়সে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন 70 সালে এবং এরপর 7বার তিনি পার্লামেন্ট মেম্বার এবং ওই হওয়ার অঞ্চলে কখনো মহামান্য রাষ্ট্রপতিকে কেউ কখনো পরাজিত করতে পারেনি। তার সঙ্গে ছিল মাটি মানুষের একটা যোগাযোগ এবং এই যে মানুষের আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করা এবং মানুষের কাছে যাওয়া এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া, এটাই তার সবথেকে বড় গুণ। সভাপতির ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মের জন্য ইতিহাস লিখে রাখার আহ্বান জানান। সংসদ সদস্যদের পরামর্শ দেন জনকল্যাণে কাজ করার। স্বাধীনতা বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের নূতন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে তাদেরকে এসব সঠিক ইতিহাস জানাতে হবে। আর এই দায়িত্বটা আমাদের সকলের। তাই আমি প্রবীণ রাজনীতিবিদদের এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাই। পরে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ এবং সংসদ সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ ভোলা লক্ষ্মীপুর রুটে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও নৌযান শ্রমিকরা। নৌযান চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। 23 কিলোমিটার যাত্রায় 3 ঘন্টার পরিবর্তে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। ছোটন শাহ, তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার সাথে দ্বীপ জেলা ভোলার নৌপথে যোগাযোগের সহজ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর রুট। এই রুট দিয়ে প্রতিদিন 5টি ফেরি ও 10টি লঞ্চ চলাচল করে। তবে শুষ্ক মৌসুমে মেঘঢার নাব্য সংকটে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী শ্রমিকদের। ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত 23 কিলোমিটার নৌপথের বিরিবির, লালবয়া, মতিরহাট, রহমতপুর, কাটাখালী সহ 8টি পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে 8 কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে নৌযানগুলোকে, যে কারণে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে এ রুটের যাত্রীদের। পারে এসে দেখা যায় আবার ঘুরে প্রায় 1-1.5 ঘন্টা পর লঞ্চ ঘুরে আসে, যার জন্য দেখা যায় আমাদের এমনি শীতকাল 1 ঘন্টা লেট হয়, 1-1.5 ঘন্টা, তারপর আরো এক্সট্রা 1-1.5 ঘন্টা এরকম লেট হচ্ছে, যা আমাদের যাত্রীদের জন্য অত্যন্ত ভোগান্তি। ডুবোচরের কারণে আগে সময় লাগতো 2 থেকে 2.5 ঘন্টা, এখন লাগতেছে আমাদের 4 থেকে 5 ঘন্টা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে প্রয়োজন হচ্ছে পরিকল্পিত ড্রেজিং। শুধু যাত্রী নয়, অতিরিক্ত সময়ের সাথে যাচ্ছে অতিরিক্ত জ্বালানি, এতে বেড়ে গেছে খরচ। এজন্য দ্রুত ড্রেজিংয়ের দাবি তুলেছেন নৌযান কর্তৃপক্ষ। আপ ডাউনে 5 ঘন্টা সময় খাইয়া যায়, কিন্তু আমরা সোজা গেলে 1.5 ঘন্টায় আমরা আইতে যাইতে পারি। ডুবোচরের কারণে আমাকে লঞ্চ চালাইতে অসুবিধা। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নৌ চলাচল স্বাভাবিক রাখতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এ রুটের মেরিন অফিসার। এই বিষয়টিকে আমরা বিআইডব্লিউটি এর সাথে যে কারাগাল থেকে যে মজুদ চৌধুরী হাট পর্যন্ত যে ফেরিঘাটটা, এখানে বিআইডব্লিউটি 4টি ড্রেজার নিয়মিত ড্রেজিং করছে। তারপর আমাদের নাব্যতার সংকট আছে রয়েছে, এটা আমরা বিআইডব্লিউটি জানিয়েছি। তারপরও যে শীত শুষ্ক মৌসুম হয়, আমরা লাশ বাটায় আমরা ফিরে চলাচলের সমস্যা হচ্ছে। ড্রেজিং করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর ভোলার দায়িত্বরত বন্দর কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। লেখক, পাঠক ও দর্শকদের ভিড়ে জমে উঠেছে অমর একুশে বইমেলা। প্রকাশকদের বইয়ের পসরা আর পাঠকদের সরব উপস্থিতি, দুইই যেন মেলার প্রাণ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্ট। জমে উঠেছে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় উৎসব অমর একুশে বইমেলা। এবারের মেলায় অংশ নিয়েছে 601টি প্রকাশনী, স্টল সংখ্যা 901 আর প্যাভিলিয়ন 38টি। মেলায় পাঠক ও দর্শনার্থীরা আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। এবার পরিবেশটা অনেক সুন্দর, প্রতি বছর ভালো থাকে, তবে তুলনামূলক এবার আর একটু বেশি ভালো লাগতেছে আর কি। যে কোন কোন বইগুলো ফেমাস বা কোনটা ভালো লাগছে ওরকম দেখেই লিস্ট করেছি যে কিনবো। হুমায়ুন আহমেদ স্যারের বই দেখা হয়েছে, সেখান থেকেই 2-1টা নেওয়ার ইচ্ছা আছে। শরৎচন্দ্রের বই পছন্দ করি, তো দেখি যদি শরৎচন্দ্র সমগ্রটা পাই তাহলে কিনে নিয়ে যাবো আর কি। এবারের বই মেলায় আছে ব্যতিক্রম ধর্মী কিছু প্রকাশনী, যার একটি গাংচিল। তারা শুধু মফস্বলের লেখকদের বই প্রকাশ করেন। প্রান্তিক পর্যায়ের কবি লেখকদের বই আমরা প্রকাশ করে আসছি, এবং এখানে কোনো প্রথম শ্রেণীর লেখকদের বই আমাদের উদ্দেশ্য না। পড়ার যে বিষয়টা, এই বিষয়টা কেউ শেয়ার করতে পারবে না। যেমন সম্পত্তির ভাগ আছে, কিন্তু বই পড়ে যে জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন কিন্তু কেউ কারোর ভাগ নাই। এই জন্য আপনারা বই মেলে আসুন, বই কিনুন, বই পড়ুন। লাখ লাখ বইয়ের পসরায় নতুন নতুন বই আনতে পেরে খুশি প্রকাশকরা। বইমেলা হচ্ছে আমাদের একটা উৎসবের জায়গা, প্রাণের জায়গা, এবং এখানে একটা বই বেরোনো মানে আমাদের মনের সমস্ত খোরাকগুলো যেন আমরা উপচে পড়ে এই বইমেলাতে এসে। মেলায় এত কিছু একসঙ্গে আছে, অতএব সকলের পছন্দের বইটা যেন সংগ্রহ করবার সুযোগটাই মেলায় এসে নেন। পাঠক সমাগমের বেশ ভালোই আছে অন্যান্য বছরের তুলনায়, এবং আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো হবে। যারা মেলায় আসছেন তারা বই দেখছেন, বই কিনছেন। প্রযুক্তি জীবনে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হলেও নেশার কারণ যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল। আমাদের ইয়াং জেনারেশন প্রযুক্তিতে দক্ষ হোক, তো এই সাথে আমি সেটাও বলি ওদেরকে যে প্রযুক্তিতে যেন নেশার মতন হয়ে না যায়, এবং প্রযুক্তি যেন তাদেরকে নিয়ন্ত্রণ না করে। কারণ যারা এই প্রযুক্তিগুলো তৈরি করে তাদের অনেকে কিন্তু ব্যবসা করছে, এখান থেকে মানুষকে নিয়ে ব্যবসা করছে। দিন যত ঘনিয়ে আসবে বইমেলায় পাঠক দর্শকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশকদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।